হ্যালো ভিউয়ার্স, আমি সঞ্চিতা আরপিপি এডুকেশনে তোমাদের স্বাগত জানাই। আসন্ন প্রাইমারি টেট, এসএলএসটি, পিটি, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি অথবা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইভিএস কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমি এসেছি তোমাদের সাথে ইভিএসের কিছু প্রশ্ন নিয়ে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা পুরো ভিডিওটি দেখো এবং পাশে থেকো। দেখো, আমি এখানে প্রতিদিনের মতোই 30টা প্রশ্নের সেট নিয়েছি। প্রতিটা প্রশ্নেরই অপশান সহ আমি তোমাদের সাথে আলোচনা করব। আর প্রতিদিনের মতোই তোমরা যেমন 3 সেকেন্ড করে সময় নাও আনসার দেওয়ার জন্য, তেমনই 3 সেকেন্ডের মধ্যে আনসারটি দেওয়ার চেষ্টা করো। চলো তাহলে শুরু করি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ডে জিরো হলো। ডে জিরো কি? ভূগর্ভস্থ জলের চরম সংকট, পুকুরের জলের চরম সংকট, নদীর জলের সংকট, কোনোটাই নয়। তোমরা তাহলে ঝটপট বলে ফেলো কোনটা আনসার হবে। দেখো, এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ ভূগর্ভস্থ জলের চরম সংকটকে বলা হয় ডে জিরো। ভূগর্ভস্থ জলকে কি বলা হয়? ভৌম জল। ভৌম জলের যখন চরম অভাব দেখা যায় সেটাকেই কিন্তু বলা হয় ডে জিরো। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে, দেখো, পশ্চিমবঙ্গের একটি রামসার সাইটের নাম কি? রয়েছে 4টে অপশান। পূর্ব কলকাতা জলাভূমি, পশ্চিম কলকাতা জলাভূমি, দীঘা, কোনোটাই নয়। তোমরা তাহলে বলো কোনটা আনসার হবে। দেখো, এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ পূর্ব কলকাতা জলাভূমি। পূর্ব কলকাতা জলাভূমি 2002 সালে রামসার সাইটে রক্ষা পেয়েছে। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে, দেখো, সব অ্যান্টিবডি কি? রয়েছে 4টে অপশান। অ্যালবুমিন, আলফা গ্লোবিউলিন, গ্লোবিউলিন, ডেল্টা গ্লোবিউলিন। তোমরা তাহলে বলো কোনটা আনসার হয়ে যাবে। দেখো, এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি, সমস্ত অ্যান্টিবডি কিন্তু গ্লোবিউলিন প্রোটিন। কি হয়, যখন বাইরে থেকে কোনো অ্যান্টিজেন অর্থাৎ কোনো রোগ জীবাণু বা ক্ষতিকারক পদার্থ যেগুলো আমাদের দেহে প্রবেশ করে, তখন কি হয়, সেই সমস্ত অ্যান্টিজেনকে বাধা দেওয়ার জন্য কি হয়, আমাদের দেহে নতুন কিছু প্রোটিনের আবির্ভাব ঘটে, তাদেরকেই বলা হয় অ্যান্টিবডি। আর দেখো, আমাদের দেহে 5 প্রকারের অ্যান্টিবডি রয়েছে। 5 প্রকারের অ্যান্টিবডি। 5 প্রকারের অ্যান্টিবডি কি কি? আইজিজি। এই যে আইজি কথার অর্থই হলো ইমিউনোগ্লোবিউলিন। এটা অ্যান্টিবডির ইংলিশ টার্ম ইমিউনোগ্লোবিউলিন। বোঝা গেল? তাহলে আইজিজি, আইজিএ, আইজিডি, আইজিএম, আরেকটা রয়েছে আইজিডি, আইজিই। বোঝা গেল? এই 5টা তাহলে ইমিউনোগ্লোবিউলিন আমাদের দেহে দেখা যায়। চলো তাহলে যাই আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে, দেখো, নিম্নলিখিত কোনটি প্রোটিন ভঙ্গক উৎসেচক? রয়েছে 4টে অপশান। টায়ালিন, মল্টেজ, লাইপেজ, পেপসিন। তোমরা তাহলে বলো কোনটা আনসার হয়ে যাবে। দেখো, এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ পেপসিন। পেপসিন প্রোটিন ভঙ্গক উৎসেচক। এটা প্রোটিনকে ভেঙে পেপটোন উৎপন্ন করে। এটা কোথায় পাওয়া যায়? পাকগ্রন্থিতে এই উৎসেচক সৃষ্টি হয়। পাকগ্রন্থিতে পেপসিন উৎপন্ন হয়, আর পেপসিন প্রোটিনকে ভেঙে পেপটোন উৎপন্ন করে। বাকি যে অপশান রয়েছে, দেখো, টায়ালিন আর মল্টেজ, এই দুটোই শর্করা ভঙ্গকারী উৎসেচক, শর্করা বা কার্বোহাইড্রেট। বোঝা গেল? আর রয়েছে, দেখো, লাইপেজ। লাইপেজ ফ্যাট বা লিপিড ভঙ্গকারী উৎসেচক, ফ্যাট বা লিপিড। তাহলে লাইপেজ ফ্যাট বা লিপিডকে ভেঙে দেয়, আর টায়ালিন মল্টেজ শর্করা বা কার্বোহাইড্রেটকে ভাঙতে সাহায্য করে, আর পেপসিন প্রোটিনকে ভেঙে পেপটোন উৎপন্ন করে। বোঝা গেল? চলো তাহলে যাই আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে, দেখো, কোয়াসার্ভেট হলো। কোয়াসার্ভেট কি? কোলোয়েড জাতীয় বস্তু, লাইপোপ্রোটিন, ফ্যাটি অ্যাসিড ও নাইট্রোজেন ঘটিত যৌগ, অ্যামোনিয়া, কার্বোহাইড্রেট ও জলের মিশ্রণ। কোনটা তাহলে আনসার হয়ে যাবে? দেখো, এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড ও নাইট্রোজেন ঘটিত যৌগ।
দেখো বিজ্ঞানী ওপারিন মনে করতেন যে এই কোয়া সার্ভেটি হলো আমাদের জীব সৃষ্টির ইতিহাসে প্রথম কোষীয় জীব হলো কোয়া সার্ভেট। এটা কে মনে করত? বিজ্ঞানী ওপারিন। বোঝা গেল? চলো তাহলে আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, সেকেন্ডারি পলিউটেন্টস হলো, রয়েছে 4টে অপশান, পিএন, এরোসল, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। তোমরা তাহলে বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে পিএন সেকেন্ডারি পলিউটেন্টস। দেখো সেকেন্ডারি পলিউটেন্টস কাদেরকে বলা হয়? যখন 2 বা তার বেশি দূষক পদার্থ মিশে নতুন দূষক পদার্থ সৃষ্টি করে তাকে বলা হয় সেকেন্ডারি পলিউটেন্টস। এখানে দেখো পিএন এর ফুল ফর্মটা আমি আগের কোনো ভিডিওতে বলেছিলাম, আশা করি তোমাদের মনে আছে, তবু আরেকবার বলে দিচ্ছি, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট পিএন এর ফুল ফর্ম। আর এটি একটি সেকেন্ডারি পলিউটেন্ট। এটা কিসের মিশ্রণে হয়? দেখো আমাদের বায়ুতে যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন বিয়োজন হয়ে অনেক সময় NO+ উৎপন্ন করে। তখন কি হয়, বায়ুতে উপস্থিত যে হাইড্রোকার্বনের সঙ্গে এই NO যুক্ত হয়ে তার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কি উৎপন্ন করে? প্যান অর্থাৎ পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট উৎপন্ন করে, যুক্ত নাইট্রোজেন উৎপন্ন হয়। তাহলে এখানে কি বললাম? এখানে দেখো বায়ুদূষক পদার্থ হাইড্রোকার্বন আর এই NO এইগুলো সব মিলিত হয়ে কিন্তু প্যান উৎপন্ন করছে। তাহলে অর্থাৎ এটি একটি কিন্তু হয়ে যাচ্ছে সেকেন্ডারি পলিউটেন্টস। বোঝা গেল? আর যে রয়েছে দেখো এগুলো সবই কিন্তু প্রাইমারি পলিউটেন্টস, এগুলো কোনোটাই কিন্তু সেকেন্ডারি পলিউটেন্টসের মধ্যে পড়বে না। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, হার্পি ঈগল দেখা যায় কোথায়? দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে, আমাজনের পার্শ্ববর্তী অঞ্চলের বনাঞ্চলে, উভয় জায়গাতেই, কোনোটিতেই নয়। তোমরা তাহলে বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে হার্পি ঈগল দেখা যায়। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, মাস্ক ডিয়ার কি? রয়েছে 4টে অপশান, কালো হরিণ, বন্য হরিণ, কস্তুরী মৃগ, বিরল প্রজাতির হরিণ। তাহলে তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ কস্তুরী মৃগ। মাস্ক ডিয়ার কিন্তু এক প্রকারের কস্তুরী মৃগ। এরা কোথায় থাকে? হিমালয়ের কস্তুরী মৃগদেরকে বলা হয় মাস্ক ডিয়ার। দেখো এদের মধ্যে একটা মৃগ নাভি পাওয়া যায়। এই যে বিশেষ প্রজাতির যে হরিণ যাদেরকে মাস্ক ডিয়ার বলা হয়, এদের মধ্যে মৃগনাভি পাওয়া যায়। এই মৃগনাভি কি কাজে লাগে? আমাদের যে সমস্ত সুগন্ধি দ্রব্য তৈরি হয়, সুগন্ধি দ্রব্য তৈরিতে কিন্তু এই মাস্ক ডিয়ারের মৃগনাভি কাজে লাগে। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, লন্ডন স্মোগের জন্য দায়ী কোন গ্যাস? রয়েছে 4টে অপশান, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড। তোমরা তাহলে বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান বি, সালফার ডাইঅক্সাইড। লন্ডন স্মোগের জন্য সালফার ডাইঅক্সাইড দায়ী। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো, ব্ল্যাক লাং রোগ হয় কিসের প্রভাবে? রয়েছে 4টে অপশান, সিলিকন, কয়লার গুঁড়ো, কার্বন কণা, কোনোটাই নয়। তোমরা তাহলে বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি, ব্ল্যাক লাং রোগ কিন্তু কার্বন কণার প্রভাবে হয়। আর রয়েছে দেখো সিলিকনের প্রভাবে কি রোগ হয়? সিলিকন গুঁড়োর প্রভাবে কিন্তু সিলিকোসিস রোগ হয়। আর রয়েছে দেখো কয়লার গুঁড়োর প্রভাবে কি হয়? অ্যানথ্রাকোসিস। তাহলে
মনে রাখবে এগুলো সবই বায়ু দূষণের মাধ্যমে হয়। বায়ু দূষণের মাধ্যমে কার্বন কণা অতিরিক্ত দেহে প্রবেশ করলে তখন ব্ল্যাক লাং ডিজিজ হয়। আর সিলিকনের প্রভাবে সিলিকোসিস রোগ হয়। কয়লার কারখানাতে যে সমস্ত শ্রমিকরা কাজ করে তাদের অ্যানথ্রাকোসিস রোগ হয়। এগুলো সব এদের গুঁড়োর প্রভাবে এই সমস্ত রোগ হয়। বোঝা গেল? চলো যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, নিম্নলিখিত কোন মৃত্তিকা কঙ্কর নামে পরিচিত? রয়েছে 4টে অপশান, ভাঙর, খাদার, ভাবর, তরাই। তোমরা বলো কোনটা আনসার হবে। এইটা কিন্তু খাদার হবে, খাদার। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ, ভাঙর। কিন্তু ভাঙর মৃত্তিকার আরেকটা নাম কঙ্কর মৃত্তিকা। ভাঙর মৃত্তিকা কাকে বলা হয়? প্রাচীন পলি দিয়ে যে সমস্ত মাটি তৈরি হয় তাদেরকেই তো ভাঙর বলা হয়, আমরা জানি। প্রাচীন পলি দিয়ে সৃষ্টি মৃত্তিকাকে বলা হয় ভাঙর। এইখানে দেখো এই যে ভাঙর অঞ্চলে কি হয়, মৃত্তিকায় অবিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের ঢেলা দেখতে পাওয়া যায়। সেই জন্য কি বললাম, অবিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের ঢেলা দেখতে পাওয়া যায়। সেই জন্য এদের নাম কঙ্কর হয়েছে। বোঝা গেল? দেখো বাকি যে অপশান রয়েছে, খাদার কাকে বলা হয়? নবীন পলিমাটি গঠিত যে এলাকা সেগুলোকে বলা হয় খাদার, আমরা জানি। আর রয়েছে ভাবর কাদেরকে বলা হয়? হিমালয়ের পাদদেশে নদী বাহিত হয়ে যে সমস্ত বালি পলি সঞ্চিত হয়ে যে ঢেউ খেলানো ভূমিরূপ সৃষ্টি হয় তাদেরকেই ভাবর বলা হয়। আশা করি তোমরা জানো। চলো তাহলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, ভারতে প্রথম রামসার সাইটের মর্যাদা পেয়েছিল কোন জায়গা? ভারতের কোন জায়গা প্রথম রামসার সাইটের মর্যাদা পেয়েছিল? বলো তাহলে কোনটা আনসার হবে। এখানে রয়েছে 4টে অপশান, পূর্ব কলকাতার জলাশয়, চিল্কা হ্রদ, কোল্লেরু হ্রদ, কোনোটাই নয়। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান বি, চিল্কা হ্রদ ভারতের সর্বপ্রথম রামসার সাইটের মর্যাদা পেয়েছিল। চিল্কা হ্রদ কত খ্রিস্টাব্দে রামসার সাইটের মর্যাদা পেয়েছিল? 1981 খ্রিস্টাব্দে। চিল্কা হ্রদ ওড়িশা উপকূলে অবস্থিত, এটা আমরা সবাই জানি। আর এই হ্রদটাই কিন্তু 1981 খ্রিস্টাব্দে ভারতের মধ্যে প্রথম রামসার সাইটের মর্যাদা পেয়েছিল। দেখো বাকি যে রয়েছে পূর্ব কলকাতা জলাশয়, এটা আমি তোমাদেরকে বলেছি যে এটা আমাদেরই পশ্চিমবঙ্গের মধ্যে এই রামসার সাইটটা অবস্থিত। আর রয়েছে দেখো কোল্লেরু হ্রদ কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশের উপকূলে। গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে এই কোল্লেরু হ্রদ রয়েছে, গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে। আর এটা তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? ওড়িশা উপকূল। বোঝা গেল? চলো তাহলে যাই আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, ইকোলজিক্যাল নিচে বলতে কি বোঝায়? রয়েছে 4টে অপশান, একটি বাস্তুতন্ত্রের বায়োটিক অংশ, একটি বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক অংশ, উপরের দুটি কোনোটিই নয়। তোমরা তাহলে বলো কোনটা আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নে আনসার বলতে ইকোলজিক্যাল নিচ বলতে কিন্তু আমরা কোনো বাস্তুতন্ত্রের বায়োটিক অংশ কাদের বলা হয়? সজীব বস্তু, সজীব যে সমস্ত প্রাণ, উদ্ভিদ বলো বিভিন্ন প্রাণী বলো, এই যে এদেরকে কিন্তু বলা হয় বায়োটিক অংশ বাস্তুতন্ত্রের। আর অ্যাবায়োটিক অংশ কাকে বলা হয়? জল, মাটি, বাতাস, বিভিন্ন রকমের যে গ্যাসীয় পদার্থ থাকে, অর্থাৎ অজীবজাত যে সমস্ত পদার্থ বাস্তুতন্ত্রের মধ্যে থাকে তাদের সবাইকে কিন্তু বলা হয় অ্যাবায়োটিক ফ্যাক্টর বা অ্যাবায়োটিক অংশ। তাহলে এখানে বলেছে ইকোলজিক্যাল নিচে বলতে কোনটা বোঝায়? দেখো বাস্তুতন্ত্রের কোনো বায়োটিক অংশকে, শুধুমাত্র সজীব অংশকেও আমরা কিন্তু ইকোলজিক্যাল নিচে বলতে পারবো না, বা শুধু অ্যাবায়োটিক অংশকেও কিন্তু ইকোলজিক্যাল নিচে বলতে পারবো না।
তার মানে কিন্তু এখানে প্রথম দুটো অপশান হবে না, অর্থাৎ এখানে আনসার হয়ে যাবে অপশান সি, উপরের দুটি। কোনো বাস্তুতন্ত্রের বায়োটিক অংশ অ্যাবায়োটিক অংশ দুটোকেই কিন্তু আমরা ইকোলজিক্যাল নিচ, দুটোকে মিলিয়ে কিন্তু ইকোলজিক্যাল নিচ বলতে পারবো। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, ধনেখালি কিসের জন্য বিখ্যাত? রয়েছে চারটে অপশান, তাঁত শিল্প, কাগজ শিল্প, পাট শিল্প, চর্মশিল্প। তোমরা বলো তাহলে কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ, তাঁত শিল্পের জন্য ধনেখালি বিখ্যাত। ধনেখালি কোথায় অবস্থিত? হুগলি, হুগলি জেলাতে ধনেখালি অবস্থিত। আর এই জায়গাটা কিন্তু তাঁত বস্ত্রের জন্য বিখ্যাত। এখানে আর কি হয়, এখানে হ্যান্ডলুম শাড়ির কিন্তু প্রচুর প্রচুর বিখ্যাত। এখানকার হ্যান্ডলুম শাড়ি। বোঝা গেল? তাহলে চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? রয়েছে চারটে অপশান, রাসায়নিক শক্তি সৌরশক্তিতে, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে, সৌরশক্তি তড়িৎ শক্তিতে, কোনোটাই নয়। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো প্রথম অপশান রয়েছে রাসায়নিক শক্তি সৌরশক্তিতে। দেখো এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কিন্তু সৌরশক্তি অর্থাৎ সূর্যের আলো পেলে তবেই কিন্তু সেখান থেকে খাদ্য তৈরি হয়, অর্থাৎ এখানে কিন্তু রাসায়নিক থেকে সৌরশক্তি হতে পারে না, এই অপশানটা হবে না। আবার দেখো এখানে যে সৌরশক্তি থেকে তড়িৎ শক্তি বলেছে, এখানে কিন্তু খাদ্য উৎপন্ন হয়, খাদ্য কিন্তু কোনো তড়িৎ শক্তির মধ্যে পড়ে না, তার মানে এই অপশানটাও হবে না। অর্থাৎ দুটো অপশান বাদ হয়ে গেলে এখানে দেখো আমাদের রয়েছে মাঝখানে অপশান বি। অপশান বি তাহলে সঠিক আনসার হয়ে যাবে। অর্থাৎ সৌরশক্তি বলতে আলো, সূর্যের আলোকে ব্যবহার করে ক্লোরোফিলের সাহায্যে কি উৎপন্ন হয়? গ্লুকোজ উৎপন্ন হয়, এটা আমরা সবাই জানি। আর গ্লুকোজ একটি রাসায়নিক পদার্থ, তাই তো? তাই জন্য কিন্তু এখানে হয়ে যাবে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। গ্লুকোজের সংকেত কি? C6H12O6। বোঝা গেল? চলো তাহলে আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, পটকার রেড গ্রন্থি কোথায় থাকে? রয়েছে চারটে অপশান, অগ্র প্রকোষ্ঠে, পশ্চাৎ প্রকোষ্ঠে, উভয় প্রকোষ্ঠে, কোনোটাই নয়। তোমরা তাহলে বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ, পটকার রেড গ্রন্থি থাকে অগ্র প্রকোষ্ঠে। আর এই রেড গ্রন্থি কি কাজ করে? গ্যাস উৎপন্ন করে। দেখো পটকার ছবিটা যদি আমরা দেখি এরকম হয় খানিকটা। এই যে এই অংশটা, এর দুটো অংশ থাকে। দেখো এই যে অগ্রগ্রন্থি, এই অগ্রভাগটাই কিন্তু থাকে রেড গ্রন্থি, আর এই পশ্চাৎ ভাগটায় কি থাকে? রেটিয়া মিরাবিলিয়া নামক একটি রক্তজালক থাকে। রেটিয়া মিরাবিলিয়া। এই রেটিয়া মিরাবিলিয়া রক্তজালকটা কি কাজ করে না, রেটিয়া মিরাবিলিয়া রক্তজালক এই যে রেড গ্রন্থিতে যে গ্যাস উৎপন্ন হয় ওই গ্যাসকে শোষণ করে। ঠিক আছে, দেখো এখানে এই পটকার কাজ কি? পটকা কি করে? গ্যাস শোষণ আর বর্জনের মাধ্যমে একটা মাছের আপেক্ষিক গুরুত্ব বাড়িয়ে কমিয়ে মাছকে জলে ভাসতে ও ডুবতে সাহায্য করে। এই মাছ যে জলে ভেসে থাকে আবার ডুবে যায়, এটা কিন্তু এই পটকার জন্যই করতে পারে। পটকার দুটো অংশ তাহলে, একটা প্রথম অগ্রভাগে থাকে রেড গ্রন্থি আর পশ্চাৎ ভাগে থাকে রেটিয়া মিরাবিলিয়া। বোঝা গেল? চলো তাহলে যাই আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, জীবদেহের কোন কাটা অংশ থেকে অপত্য জীব যদি সৃষ্টি হয়, অর্থাৎ কোনো একটা জীবদেহ রয়েছে তার কাটা অংশ থেকে নতুন অপত্য জীব সৃষ্টি হলো, এই প্রক্রিয়াকে আমরা কি বলবো? খণ্ডীভবন, কোরকোদ্গম, বিভাজন, পুনরুৎপাদন। তোমরা তাহলে বলো কোনটা আনসার হবে।
দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ পুনরুৎপাদন। পুনরুৎপাদনকে ইংলিশে কি বলা হয়? রিজেনারেশন। রিজেনারেশন বা পুনরুৎপাদন এই প্রক্রিয়ায় কিন্তু কোনো মাতৃদেহের কোনো কাটা অংশকে কেটে দিলে সেখান থেকে কিন্তু নতুন অপত্যজীব সৃষ্টি হতে পারে। এটা কার ক্ষেত্রে দেখা যায়? প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়ার কোনো অংশকে যদি আমরা কেটে দিই সেই অংশ থেকে কিন্তু নতুন অপত্যজীব সৃষ্টি হতে পারে। বাকি যে অপশানগুলো দেখো এখানে রয়েছে, খণ্ডীভবন। খণ্ডীভবন কাদের ক্ষেত্রে দেখা যায়? স্পাইরোগাইরা। মনে রাখবে, আমি লিখে দিচ্ছি, তুলে নিতে পারো তোমরা। স্পাইরোগাইরার ক্ষেত্রে দেখা যায় খণ্ডীভবন। আর কোরকোদ্গম কাদের ক্ষেত্রে দেখা যায়? হাইড্রার ক্ষেত্রে কোরকোদ্গম দেখা যায়। আর রয়েছে দেখো বিভাজন। বিভাজন কার ক্ষেত্রে দেখা যায়? অ্যামিবার ক্ষেত্রে দ্বিবিভাজন দেখা যায়। আরও অপশান রয়েছে, আমি একটা করেই অপশান দিচ্ছি। দেখো এখানে কোরকোদ্গম হচ্ছে হাইড্রার দেখা যায়, খণ্ডীভবন দেখা যায় স্পাইরোগাইরার, আর বিভাজন দেখা যায় অ্যামিবার। তাহলে এখানে যদি কোনো জীবদেহের যদি কাটা অংশ থেকে এখানে কিন্তু কোনোটাতেও কিন্তু জীবদেহের কাটা অংশ থেকে নতুন অপত্যজীব সৃষ্টি হয় না। একমাত্র প্ল্যানেরিয়ার ক্ষেত্রেই কিন্তু কাটা অংশ থেকে জীবদেহ অপত্যজীব সৃষ্টি হতে পারে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় পুনরুৎপাদন। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, দুধ থেকে মাখন তোলার প্রক্রিয়াতে কোন বলকে কাজে লাগানো হয়? রয়েছে চারটে অপশান, অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল, উপরে দুটি, কোনোটি নয়। তোমরা তাহলে বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান বি, অপকেন্দ্র বলকে কাজে লাগিয়ে দুধ থেকে মাখন তোলা হয়। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি স্কেলার রাশি? রয়েছে চারটে অপশান, উষ্ণতা, ওজন, বেগ, সরণ। তোমরা তাহলে বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ অর্থাৎ উষ্ণতা। দেখো স্কেলার রাশি কাকে বলা হয়? যে রাশি শুধুমাত্র মান থাকে, কোনো অভিমুখ থাকে না, মান থাকে কিন্তু অভিমুখ থাকে না, তাকেই বলা হয় স্কেলার রাশি। বোঝা গেল? দেখো এখানে যে বাকি অপশানগুলো রয়েছে, ওজন, ওজন সমান আমরা কি জানি? বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। দেখো এখানে যদি আমরা অভিকর্ষজ ত্বরণ দেখি, বস্তুর ভর কিন্তু স্কেলার রাশি, বস্তুর ভর স্কেলার রাশি হলেও এখানে যে অভিকর্ষজ ত্বরণ রয়েছে, অভিকর্ষজ ত্বরণের কিন্তু দিক রয়েছে। অভিকর্ষজ ত্বরণ সবসময় নিম্নমুখী ক্রিয়া করে, আর সেই জন্য কিন্তু এই ওজনের কিন্তু দিক কিন্তু নিচের দিকে থাকে, অর্থাৎ ওজনের অভিমুখ আছে, সেই জন্য কিন্তু এটা স্কেলার রাশি হবে না, এটা হবে ভেক্টর রাশি। আর রয়েছে দেখো বেগ। বেগ মানে সরণ বাই সময়, সরণ বাই সময়। দেখো নিচের অপশানটা দেখো রয়েছে সরণ। সরণ মানে কি? কোনো বস্তু একক সময়ে যতটা দূরত্ব, একক সময়ে কোনো দিকে যতটা দূরত্ব অতিক্রম করতে পারে তাকেই আমরা বলি সরণ। ধরো কোনো বস্তু একক সময়ে অর্থাৎ 1 সেকেন্ডে সে 5 মিটার পূর্ব দিকে গেল, 5 মিটার পূর্ব দিক, অর্থাৎ সেটাই হলো তার সরণ। সে 5 মিটার পূর্ব দিকে গেছে, সেটাই তার সরণ। এখানে সরণটা কিন্তু হয়ে যাচ্ছে ভেক্টর রাশি, অর্থাৎ সরণ ভেক্টর রাশি মানে এখানে বেগও কিন্তু ভেক্টর রাশি হয়ে যাবে। দেখো বেগের কিন্তু রয়েছে সরণ বাই সময়, তার মানে এখানে যে বাকি তিনটে অপশান সবগুলোই হয়ে যাচ্ছে ভেক্টর রাশি, শুধুমাত্র উষ্ণতা ছাড়া। উষ্ণতার আমরা মান পরিমাপ করতে পারি যে কতটা উষ্ণতা রয়েছে, কিন্তু উষ্ণতার অভিমুখটা কোন দিকে সেটা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না। বোঝা গেল? চলো তাহলে আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত কত হয়? রয়েছে চারটে অপশান, 5:2:1:1। তারপরের অপশানে রয়েছে দেখো 5:2:1। তারপরের অপশানে রয়েছে 5:1:1:2। তারপরে রয়েছে 5:2:2:1। তোমরা তাহলে বলো কোনটা আনসার হবে।
দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ 5:2:2:1। ওজন বাক্সে যে বাটখারাগুলো থাকে তাদের ভরের অনুপাত সবসময় কিন্তু 5:2:2:1 অনুপাতেই হয়। দেখো এইখানে এই অনুপাতে রাখার মানে কি, এই অনুপাতে যদি আমরা বাটখারাগুলোকে রাখি তবে আমরা যে কোনো ভরের মানকে সহজেই কিন্তু নির্ণয় করতে পারবো, যে কোনো ভরের মানকে সহজেই কিন্তু নির্ণয় করতে পারবো এই অনুপাতে রাখার জন্য। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে রয়েছে দেখো বস্তুর ওজন কথায় শূন্য হয়। রয়েছে 4টে অপশান। নিরক্ষীয় অঞ্চলে, মেরু অঞ্চলে, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হতে পারে না। তাহলে বলো তোমরা কোনটা আনসার হবে? দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে। দেখো এখানে বস্তুর ওজন শূন্য হতে পারে না, এটা কিন্তু হবে না। বস্তুর ওজন সমান আমরা কি জানি, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। একটু আগে আমি বলছিলাম ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। দেখো এখানে অভিকর্ষজ ত্বরণ যখন চলে আসছে তখন কিন্তু বস্তুর ভর কিন্তু কখনো শূন্য হতে পারে না, কারণ বস্তুর ভর সবসময় থাকবেই। বস্তুর কোনো না কোনো বস্তু মানে তার ভর সামান্য পরিমাণে হলেও থাকবে, কিন্তু অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু পৃথিবীর কেন্দ্রে গেলে শূন্য হয়ে যায়। দেখো আমরা জানি কি, কোনো মানের সঙ্গে যতই মান হোক তার সঙ্গে যদি শূন্য গুণ করে দিই তাহলে তার মানটা তো পুরোটাই শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু দেখো সেই হিসাবে কিন্তু বস্তুর ওজন শূন্য হতে পারে, ভরের সঙ্গে অভিকর্ষজ ত্বরণ গুণ হচ্ছে, সেই জন্য এখানে পৃথিবীর কেন্দ্রে কিন্তু হয়ে যাচ্ছে বস্তুর ওজন শূন্য হতে পারে, একমাত্র পৃথিবীর কেন্দ্রে। আর দেখো রয়েছে নিরক্ষীয় অঞ্চল, মেরু অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলে, মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সামান্য কম বেশি হয় কিন্তু শূন্য হয় না, ঠিক আছে? ওই জন্য ওই জায়গাতে কিন্তু বস্তুর ওজন থাকে। বোঝা গেল? একমাত্র পৃথিবীর কেন্দ্রে কিন্তু অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হওয়ার জন্যই বস্তুর ওজন শূন্য হতে পারে। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেন রয়েছে দেখো অ্যাসিডিক দ্রবণে লিটমাস পেপারের কালার কেমন পরিবর্তন হয়। রয়েছে 4টে অপশান। নীল থেকে লাল, লাল থেকে নীল, কমলা থেকে গোলাপি, বর্ণহীন। তোমরাও বলো কোনটা আনসার হয়ে যাবে? দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে নীল থেকে লাল, অর্থাৎ ব্লু টু রেড। অ্যাসিডিক দ্রবণে যদি আমরা কোনো পেজ পেপারকে ডোবাই তখন ব্লু পেপার লাল বর্ণ ধারণ করবে। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেন রয়েছে দেখো কয়েন মেটাল কত নম্বর শ্রেণীতে থাকে। রয়েছে 4টে অপশান। দেখো 13 নম্বর শ্রেণী, 14 নম্বর শ্রেণী, 15 নম্বর শ্রেণী, 11 নম্বর শ্রেণী। তোমরা বলো কত নম্বর শ্রেণীতে কয়েন মেটাল থাকে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান ডি, 11 নম্বর শ্রেণীতে কয়েন মেটাল থাকে। কয়েন মেটাল কোনগুলোকে বলা হয়? কপার, সিলভার, গোল্ড, এগুলোকে বলা হয় কয়েন মেটাল। এগুলো সবই কিন্তু 11 নম্বর শ্রেণীতে তৈরি হয়। কয়েন মেটাল কেন বলা হয়? এগুলো দিয়ে কিন্তু কয়েন তৈরি হয়। দেখো তামার কয়েন, রূপোর কয়েন, সোনার কয়েন তৈরি হয়, এইগুলোকে কিন্তু এজন্য বলা হয় কয়েন মেটাল। আর এইগুলো কিন্তু সব 11 নম্বর শ্রেণীতে থাকে। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেন রয়েছে দেখো সবচেয়ে হালকা ধাতু কোনটি। রয়েছে 4টে অপশান। অ্যালুমিনিয়াম, সিলভার, লিথিয়াম, কোনোটাই নয়। তোমরা তাহলে বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি, লিথিয়াম কিন্তু সবথেকে হালকা ধাতু। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে রয়েছে দেখো উদ্ভিদের মূলের চলন কোন প্রকৃতির হয়। রয়েছে 4টে অপশান। ফটোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন, জিওট্রপিক চলন, কোনোটাই নয়। তোমরা তাহলে বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ জিওট্রপিক চলন। জিওট্রপিক অর্থাৎ জিও কথাটার অর্থ এখানে হলো অভিকর্ষ বলের গতিপথ অনুসরণ করে উদ্ভিদের যে চলন হয় তাকে বলা হয় জিওট্রপিক চলন।
অভিকর্ষ বলের গতিপথ কে অনুসরণ করে? উদ্ভিদের মূল একমাত্র কিন্তু দেখবে অভিকর্ষ। অভিকর্ষ বল কোন দিকে কাজ করে? নিচের দিকে। আর মাটির নিচের দিকে কিন্তু যায় উদ্ভিদের মূল। আর যে উদ্ভিদের বাকি অংশগুলো কিন্তু সব কিন্তু অভিকর্ষের বিপরীতে যায়। সেই জন্য উদ্ভিদের মূলের চলনটা কিন্তু হয়ে যাবে জিওট্রপিক চলন। ট্রপিক চলন কাকে বলে একটু বলে রাখি। ট্রপিক চলন কিন্তু উদ্দীপকের গতিপথ অনুসরণ করে। এখানে দেখো আমি কিন্তু বলছি না যে অভিকর্ষের প্রভাবে, এখানে কিন্তু অভিকর্ষ বলের গতিপথটা সে অনুসরণ করছে। ট্রপিক চলনের বৈশিষ্ট্য এটা, ট্রপিক চলন উদ্দীপকের গতিপথ অনুসরণ করে। বোঝা গেল? সেই হিসাবে আমাদের এখানে হয়ে যাচ্ছে অভিকর্ষ বলের গতিপথ অনুসরণ করে বলে এখানে হয়ে যাচ্ছে জিওট্রপিক চলন। ফটোট্রপিক চলন কি? তাহলে আলোর গতিপথ অনুসরণ করে উদ্ভিদের যে অঙ্গ মানে অনুসরণ করে উদ্ভিদের যে চলন হয় আলোর গতিপথ অনুসরণ করে তাকে বলা হয় ফটোট্রপিক চলন। আর জলের গতিপথ অনুসরণ করে উদ্ভিদের যে চলন হয় তাকে বলা হয় হাইড্রোট্রপিক চলন। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, ধান কি জাতীয় ফসল? রয়েছে 4টে অপশান, তন্ডুল জাতীয়, তন্তু জাতীয়, তৈলবীজ, কোনোটাই নয়। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ, তন্ডুল জাতীয় ফসল। ধান কিন্তু তন্ডুল জাতীয় ফসল। বাকি রয়েছে দেখো তন্তু জাতীয়। তন্তু জাতীয় কি হয়? পাট হয়, কার্পাস হয়। বোঝা গেল? আর রয়েছে তৈলবীজ। তৈলবীজ তো আমরা সবাই জানি সরষা, সূর্যমুখী, অর্থাৎ যেগুলো থেকে তেল উৎপন্ন হয় সেগুলোই হয় তৈলবীজ। বোঝা গেল? তাহলে এখানে ধান হয়ে যাচ্ছে তন্ডুল জাতীয় ফসল। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, মাউন্ট এভারেস্ট কার অংশ? রয়েছে 4টে অপশান, মায়ানমার, তিব্বত, ভারত, নেপাল। তোমরা বলো মাউন্ট এভারেস্ট কার অংশ? দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ মাউন্ট এভারেস্ট নেপালের অংশ। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, চুম্বকত্ব হলো পদার্থের কোন ধর্ম? চুম্বকত্ব পদার্থের কোন ধর্ম? ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, উভয় ধর্ম, কোনোটাই নয়। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ ভৌত ধর্ম। চুম্বকত্ব কিন্তু পদার্থের ভৌত ধর্ম। দেখো এই চুম্বকত্ব ধর্মের জন্য কিন্তু পদার্থের আকার, আয়তন, বর্ণ, গন্ধ এইসবের কোনো পরিবর্তন হয় না। পদার্থটা যেমন ছিল তেমনই থাকে, শুধু তার মধ্যে একটা আকর্ষণ বল, বিকর্ষণ বল কাজ করে, সেটাই তো হয় পদার্থের চুম্বকত্ব ধর্ম। তাহলে এটা কিন্তু পদার্থের ভৌত ধর্ম। এই ধর্মের জন্য কিন্তু পদার্থের কোনো রকম কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র তার মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণ করার ক্ষমতা আসে। বোঝা গেল? রাসায়নিক ধর্মে কিন্তু পদার্থের রাসায়নিক ধর্ম হলে তাতে কিন্তু পদার্থের আকার, আয়তন, বর্ণ, গন্ধ এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এখানে তাহলে অপশান হয়ে যাবে অপশান এ, চুম্বকত্ব পদার্থের ভৌত ধর্ম। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, ভূমিক্ষয় রোধ করার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কোনটি? রয়েছে 4টে অপশান, অত্যধিক পশুচারণ, পরিবেশবিদ্যা সম্পর্কে জ্ঞান আহরণ, অত্যধিক গাছ কাটা, বনসৃজন। তোমরা বলো ভূমিক্ষয় রোধ করার জন্য কোনটা সর্বশ্রেষ্ঠ পদ্ধতি? দেখো এইখানে অপশান বিতে, অপশান এতে রয়েছে দেখো অত্যধিক পশুচারণ। অত্যধিক পশুচারণের ফলে কিন্তু ভূমিক্ষয় রোধ করা সম্ভব নয়। অত্যধিক পশুচারণ করলে কিন্তু ভূমিক্ষয় বেশি হয়। বোঝা গেল? এরপরে রয়েছে দেখো পরিবেশবিদ্যা সম্পর্কে জ্ঞান আহরণ। দেখো পরিবেশবিদ্যা সম্পর্কে যদি আমরা জ্ঞান আহরণ করি তবে আমরা ভূমিক্ষয় রোধ করতে পারবো ঠিকই, কিন্তু আমাকে সেই পদ্ধতিটা কাজে লাগাতে হবে। আমি যদি পরিবেশবিদ্যা সম্পর্কে শুধু জ্ঞান আহরণ করেই রেখে দিলাম, আমি সেটাকে কাজে লাগালাম না, তাহলে কি আমি ভূমিক্ষয় রোধ করতে পারবো? তবে কিন্তু সেটা হবে না। এই অপশানটাও অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। দেখো বাকিটা রয়েছে অত্যধিক গাছ কাটা। অত্যধিক গাছ কাটার ফলে কখনোই ভূমিক্ষয় রোধ হয় না, কারণ গাছের শিকড় কিন্তু মাটিকে ধরে রাখতে সাহায্য করে। অর্থাৎ আমরা যদি অত্যধিক গাছ কেটেই ফেলি সেখানেও কিন্তু আমাদের ভূমিক্ষয় বেশি হবে।
তাহলে একমাত্র উপায় কি? বনসৃজন করা। বনসৃজন যদি আমরা করি তবেই কিন্তু আমরা ভূমিক্ষয় রোধ করতে পারবো। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন, অর্থাৎ আজকে শেষ কোশ্চেন। দেখো রয়েছে বিটা বৈচিত্র্যের সূচকটি কোনটা? রয়েছে 4টে অপশান। দেখো S1 - C প্লাস S2 - C ফার্স্ট অপশানে রয়েছে, সেকেন্ড অপশানে রয়েছে দেখো S1 - S2, থার্ড অপশানে রয়েছে S1 + C মাইনাস S1 - C2 - C S2C। তাহলে এখানে কোন অপশানটা হয়ে যাবে বিটা বৈচিত্র্যের সূচক? তোমরা বলো। দেখো এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ বিটা বৈচিত্র্যের সূচক কি? S1 - C ব্র্যাকেট দিয়ে প্লাস হবে S2 - C। এখানে দেখো এই যে রয়েছে, আগে বলি বিটা বৈচিত্র্যটা কি। বিটা বৈচিত্র্য যখন পরপর দুটো বাস্তুতন্ত্র রয়েছে, সেই বাস্তুতন্ত্রের মধ্যে প্রজাতিদের মধ্যে যদি আমি তুলনা করি সেটাকেই কিন্তু আমরা বলবো বিটা বৈচিত্র্য। দেখো এখানে যে রয়েছে S1 আর S2, S1 S2 হলো এই যে দুটো বাস্তুতন্ত্রে বিভিন্ন সম্প্রদায় হলো S1 আর S2। বাস্তুতন্ত্রে দুটো বাস্তুতন্ত্র রয়েছে। আর দেখো রয়েছে সি, এই সি হলো এই যে দুটো বাস্তুতন্ত্র রয়েছে, এই দুটো বাস্তুতন্ত্রের মধ্যে কমন প্রজাতি, অর্থাৎ দুটো বাস্তুতন্ত্রের মধ্যে কি কি কমন প্রজাতি রয়েছে সেটাকে আমরা ডিনোট করব সি দিয়ে। দেখো এখানে আমি যদি প্রথম বাস্তুতন্ত্র আর দ্বিতীয় বাস্তুতন্ত্র থেকে তাদের যদি কমন প্রজাতিগুলোকে বাদ দিয়ে দিই তবেই কিন্তু আমরা বিটা বৈচিত্র্যের সূচকটা পাবো। আর এখানে দেখো দুটো বাস্তুতন্ত্রের মধ্যে যদি কমন বা সাধারণ প্রজাতির সংখ্যা কম হয় তবেই কিন্তু বিটা বৈচিত্র্যের সূচক বাড়বে। বোঝা গেল? তাহলে আমাদের যদি দুটো বৈচিত্র্যের মধ্যে দুটো বাস্তুতন্ত্রের মধ্যে যদি কমন প্রজাতির সংখ্যা কম হয় তবেই আমাদের কি হবে? S1 + S2 মানটা বাড়বে। তখন কি হবে? তাহলে আমাদের বিটা বৈচিত্র্যের সূচকটা কিন্তু বাড়বে। বোঝা গেল? তাহলে আজকে এতটাই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই প্রশ্নের পিডিএফটি যদি তোমরা পেতে চাও তবে জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেল অলটেট পিটিতে, লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, করে অল নোটিফিকেশানে ক্লিক করো, যাতে তোমরা সবার প্রথমে এই চ্যানেলের সমস্ত ভিডিও দেখতে পাও। বোঝা গেল? এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ভিডিও আসতেই থাকে। তাহলে আজকে এতটাই, টাটা।